নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। প্রত্যেক শনিবার আজকাল পরশুর এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কেন বলুন তো? আপনাদের মনে হতেই পারে যে জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটা অনুষ্ঠানই তো গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ, তার কারণ জ্যোতিষশাস্ত্রের এই অনুষ্ঠানগুলো থেকে আপনি আমাদের ভবিষ্যৎ জীবনটা সম্পর্কে জানতে পারি, ওয়াকিবহাল হতে পারি। ঠিক যেমন আমাদের যদি জানা থাকে, পরিকল্পনা করা থাকে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে, তাহলে কিন্তু আমাদের জীবনটা অত্যন্ত সহজ হয়ে যায় যাপন করা। কারণ জীবনটা তো উদযাপন করার, জীবনটা কাটানোর নয়। তো এই অনুষ্ঠান যার, অর্থাৎ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সন্দীপ শাস্ত্রী। সন্দীপকে অনেক অনেক স্বাগত জানাবো, ধন্যবাদ জানাবো তোমাকে। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থী গণেশকে প্রণাম। তো আমি বলছিলাম যে এই অনুষ্ঠানটা যার, অর্থাৎ সন্দীপ শাস্ত্রী, সন্দীপ যেটা করে, সন্দীপ প্রত্যেকটা তিথি নক্ষত্রকে গুরুত্ব দেয়। এবং এই যে ভালো সময়, দেখবেন গুড টাইম ব্যাড টাইমের দিকে আমরা নজর রাখি। ভালো সময়টাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনের আমূল পরিবর্তন করা সম্ভব। এবং ঠিক সেই রকমই সময়গুলোকে সন্দীপ কিন্তু আমাদের সামনে তুলে ধরে। কারণ সন্দীপের প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই একেবারে ঐশ্বরিক প্রতিবিধান, এবং সেটা তন্ত্র মেনে প্রতিবিধান। আর তন্ত্রের জন্য কিন্তু সময় ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ জ্যোতিষীয় বিচার তুমি যে কোনো দিন করতে পারো, কিন্তু প্রতিকারের জন্য যখন তন্ত্রের মাধ্যমে তিথির প্রয়োজন হবে, নক্ষত্রের সঠিক অবস্থান প্রয়োজন হবে। তো সামনে যে রথের সময়টি আসছে, না, সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সময় না আমরা দুটো ভালো ভালো তিথি পাচ্ছি, যেটা অনেকে জানেন অনেকে জানেন না। একটা রথ তো আমরা প্রত্যেকেই জানি যে রথের দিন থেকে নিয়ে একদম টানা উল্টো রথ পর্যন্ত পুরো এই সময়টাই 7টা দিনই যে কোনো শুভ কাজ করা যায়, এবং শুভ সব কিছুর দিক থেকে আমরা গাড়ি বাড়ি জমি জায়গা অনেক কিছু কেনাকাটা করে থাকি। কিন্তু এর পাশাপাশি আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি। গুপ্ত নবরাত্রি, আমরা কিন্তু নবরাত্রি জানি যে বছরে দুটো হয়, কিন্তু 4টে হয় বছরে, যেটা আষাঢ় মাসে এবং মাঘ মাসে হয়। এবং এই আষাঢ়ের 15 তারিখ থেকে শুরু হচ্ছে একদম 22 তারিখ পর্যন্ত আমাদের এই গুপ্ত নবরাত্রি অনেকে উদযাপন করে থাকেন এবং অদ্ভুতভাবে। এবং এই উদযাপনটা কিন্তু মূলত যারা সাধুরা যারা সাধনা করছে, যারা সাধক, যারা মানুষের উপকার করছে, অ্যাস্ট্রোলজিটাকে যারা সঙ্গে নিয়ে মানুষের উপকার করছেন, তারাই কিন্তু এটা কাজ করে থাকেন। এবং আমি একটা জিনিস বলবো, এই সময়টা তুমি যদি আমরা দেখি, যেটা তুমি বললে যে 15 থেকে 22, রথ হচ্ছে 16 থেকে 22। অদ্ভুতভাবে তুমি দেখো কৃষ্ণ এবং কালী, নবরাত্রি তো মা দেবী চণ্ডী, দুর্গা, কালী, সমস্ত মাতৃশক্তি। আর সেখানে দাঁড়িয়ে রথ হচ্ছে জগন্নাথ দেব অর্থাৎ কৃষ্ণ। কি অদ্ভুত একটা সময়, একটা অদ্ভুত মিল। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে কৃষ্ণ যদি তুমি পুরোটাই পজিটিভ ধরো, কালী তার আমরা নেগেটিভ ধরলাম, কারণ তিনি অসুরকে বধ করছেন, কৃষ্ণও বধ করেছেন। কিন্তু কৃষ্ণ যেহেতু উনি গীতা আমাদেরকে, গীতার যে আমরা পাঠটা পাই, যে শিক্ষাটা আমরা পাই, তিনি তো দিয়েছেন গীতার মাধ্যমে। আমাদের সমাজে আমাদের দিন, আমাদের ভবিষ্যৎ চলার পরিকল্পনা পুরোটাই গীতা পাঠ করলে পাওয়া যায়। তো ঘটনাটা হলো যে এই প্রত্যেকটা শুভ জিনিসের বিশেষ করে আরো বেশি চেতনা বাড়ানো এবং অশুভ শক্তির নাশ করা, এই যে সময়টা আমরা পাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। ছকেরও একটা পজিটিভ এবং নেগেটিভ সাইড দুটোই রয়েছে। এই সময়টাতে ছকের যে পজিটিভিটি আছে সেটাকে এনহ্যান্স করানো এবং নেগেটিভ ভাইবসটাকে একদম ডাউন করানো। এবং তুমি দেখো বৃষ রাশিতে এখন মঙ্গল ট্রানজিট করেছে। তো বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সেখানে যদি মঙ্গল চলে যায়, শুক্র মঙ্গল এক জায়গায় থাকলে ম্যাক্সিমাম জাতক জাতিকার মধ্যে সেক্সুয়াল প্রবলেম আসতে পারে। 2 নম্বর, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝামেলা হবে প্রচন্ড পরিমাণে। এই সময় বৃষ রাশির মানুষদের কথা বলছি না, আমি শুক্র মঙ্গলের পজিশনের কথা বলছি। শুধু বৃষ রাশি বা অল ওভার যাদের চার্টের মধ্যে শুক্র ডিস্টার্ব, যাদের চার্টের মধ্যে মঙ্গল ডিস্টার্ব, তাদেরই এই সমস্যাটা হবে। তুমি দেখো এই শুক্র মঙ্গল ট্রানজিট করার পর দুটো কিন্তু আমরা ধর্ষিতা কেস পেলাম। এই ধরনের সমাজের মধ্যে ধর্ষণ, লালসা মানুষের মধ্যে, মানুষের চিন্তা ভাবনার মধ্যে তৈরি করে শুক্র মঙ্গল। এবং নিশ্চয়ই যে মানুষটি দোষী, আরোপী, তার চার্ট তুমি ফলো করলে নয় শুক্র নয় মঙ্গল তার ড্যামেজ রয়েছে। এবং তার সাথে বিভিন্ন ধরনের মেয়েদের ক্ষেত্রে যারা কনসিভ করেছেন খুব সাবধানে থাকবেন, কারণ মিসক্যারেজ হওয়ার চান্সেসটা এই সময়টা বাড়ে। যারা কনসিভ করতে পারছেন না, তারা ভালো ডাক্তার দেখান, কারণ সন্তান আসার ক্ষেত্রে ভীষণ সমস্যার তৈরি হবে, গাইনোকোলজি প্রবলেম দেখা দেবে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা সিভিল সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, তাদের সিভিল সার্ভিস নিয়ে
তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময় মানে এইটা যেটা চলবে, এই সময় যাদের সেমিস্টার চলছে খুব মন দিয়ে এই সেমিস্টারটা পরীক্ষা দিতে হবে, কারণ কোনো না কোনো সাবজেক্টের উপরে সাপ্লি আসতে পারে, ইয়ার লস ইয়ার ব্যাক পর্যন্ত যেতে পারে। এটা একটা খারাপ দিক বললাম, এরও ভালো দিক রয়েছে। কেউ কি আছে? হ্যাঁ, টেলিফোনে না আপাতত কেউ নেই। আচ্ছা, এর ভালো দিকটা হচ্ছে যেমন দেখো, শুক্র মানুষকে কি দেয়? শুক্র মানুষকে কিন্তু আরামদায়ক জীবন দেয়, লাক্সারিয়াস লাইফ দেয়। শুক্র মানুষকে অর্থ দেয়। যাদের শুক্র ভালো রয়েছে তারা এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে কোনো ভালো সুযোগ পেতে পারেন, ব্যবসার সুযোগ আসতে পারে। অনেক সময় অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন, বিশেষ করে বৃশ্চিক রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলবো, তারা এই সময় হঠাৎ করে বিয়ের যোগাযোগ আসতে পারে। আরেকটা হচ্ছে যারা অনেক দিন ধরে প্রশাসনিক সেক্টর মানে কিন্তু আমি সিভিল সার্ভিস বলছি না, যারা পুলিশের জন্য ট্রাই করছেন, যারা আর্মির জন্য ডিফেন্সের জন্য ট্রাই করছেন চাকরির দিক থেকে, তারা এই সময় সুযোগ পেতে পারে। এগুলো কিন্তু পজিটিভ দিক। কিন্তু প্রত্যেকটা জিনিসের আজকে 7.5 যাদের চলছে তাদের যেমন আমরা নেগেটিভ বলছি, 7.5 কিন্তু ভালো ফলও দেয়, সেটাও আপনাদের জানতে হবে। সেই রকমই আমরা এই যোগটাতে এই ভালোগুলোকে আরও বেশি পরিমাণে ভালো এবং খারাপগুলোর সম্পূর্ণরূপে খারাপটাকে যতটা পারবো, আপনি একটা গ্রহর চার্ট অনুযায়ী জন্মেছেন যেখানে আপনার রবি এবং কেতু এক জায়গায় বসে রয়েছে, আমি প্রতিকার দিয়ে কেতুটাকে সরাতে পারবো না, কিন্তু রবি কেতু গ্রহণ দোষের যে নেগেটিভ এফেক্ট আপনার চার্টের মধ্যে রয়েছে, প্রতিকারের মাধ্যমে সেই এফেক্টটাকে আমরা কমাতে পারবো, যাতে আপনার চলার পথে আপনার ক্যারিয়ার, আপনার এডুকেশন, আপনার ম্যারেজ লাইফ এইগুলোর ওপর প্রভাব না পড়ে, সেটার প্রতিকার প্রতিবিধান করা যাবে। সুতরাং আপনারা যোগাযোগ করুন। সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমরা যে এই 22 তারিখ পর্যন্ত যে পুণ্যতিথিগুলো পাচ্ছি তার মাঝখানে আমার যে চেম্বারগুলো রয়েছেন তারা যোগাযোগ করতে পারবেন। তবে যে জায়গায় আমি এখন বসতে পারছি না বা যাচ্ছি না, তারা যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে। অবশ্যই আউট অফ স্টেট কেউ আছেন নিয়ে না। হ্যাঁ, আর কোথায় কোথায় চেম্বার রয়েছে ডিটেলসটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে, আমিও ডেফিনেটলি একবার অ্যানাউন্স করে দেবো। তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম সৌরদীপ সেনগুপ্ত। সৌম্য না সৌরভ? কি বললেন? সৌরভ? সৌরদীপ। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কলকাতা টালিগঞ্জ থেকে বলছি। ওকে সৌরদীপ, নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি একটু জব রিলেটেড আর কিছু? প্রশ্ন করতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কিছু বলার দরকার নেই, বাদ বাকিটা সন্দীপ বলবেন। তারপরে যদি কোথাও মনে হয় যে না সন্দীপের কথা ঠিক হচ্ছে না, আপনি বলবেন, কারেকশন করে দেবেন। ঠিক হলে বলবেন হ্যাঁ ঠিক হচ্ছে। আপনি ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 4 জুন 1995। আচ্ছা, 4 জুন 1995। 1995 সদ্য আপনার জন্মদিন গেল। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। 12টা দুপুর 12টা বেজে 35 মিনিট। 12:35 PM। কোথায় হয়েছেন? কলকাতা? হ্যাঁ, কলকাতা। বিলেটেড হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, রবিবার ছিল তোমার জন্মবার, তাই তো? হ্যাঁ, রবিবার ছিল। কন্যা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ, তুমি জানা ছিল? ইয়েস স্যার। বৃহস্পতি এবং বুধ দুটো গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা তোমার চার্টে তুমি ব্যাঘাত যোগে জন্মেছো। এই ব্যাঘাত যোগে জন্মালে কিন্তু প্রচণ্ড বাধা আসে অনেক দিক থেকে, বিশেষ করে ক্যারিয়ার রিলেটেড। কারণ এই চারটার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রবি এবং বুধ এক জায়গায় বসে রয়েছে, একটা বুধাদিত্য যোগ পেয়েছো, তুমি বুদ্ধিমান এবং তোমার উচ্চ শিক্ষার একটা প্রবল যোগ রয়েছে। এই চারটাতে বিশেষ করে লিটারেচার বা আর্টস রিলেটেড কোনো সাবজেক্টের ওপর যদি পড়াশোনা করা যায় সেটা করা যেতে পারে, কিন্তু তোমার চাকরির দিক থেকে স্থায়িত্ব দেবে না। রবি বুধ যেমন তোমাকে পড়াশোনা দিল, এডুকেশন দিল, সেরকম তোমার স্থায়িত্ব দেবে না ক্যারিয়ারের দিক থেকে। কোনো প্রাইভেট ফার্ম বা চাকরি এলো চলে গেল, চাকরিটা স্থায়িত্ব পাচ্ছে না, এ ধরনের সমস্যা তুমি সবসময় ফিল করবে। তোমার বিবাহিত লাইফ ভীষণ ডিস্টার্ব রয়েছে। শারীরিক দিক থেকে বিশেষ করে পেটের বা লোয়ার পোর্শন কোনো সমস্যা তোমার আসতে পারে, পায়েরও, এবং মায়ের স্বাস্থ্য বর্তমান সময় একটু খারাপ যাবে। এই এতগুলো কথা বললাম, শেয়ার করো। আমরা যদি স্টেপ অন স্টেপ টু করে জিজ্ঞাসা করি, পড়াশোনাটা শুরু করি। পড়াশোনা, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? আমার হচ্ছে বিকম অনার্স, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। বিকম করেছো? আচ্ছা, আমি কিন্তু আর্টস বলেছিলাম তোমাকে, লিটারেচার। তোমার সাবজেক্ট চুজ করাটা এই জায়গাটা একটু ডিস্টার্ব হলো। সাবজেক্টটা শুনি, মানে অ্যাকাউন্টেন্সি নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, বিকম অনার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। এমবিএ করেছি, এমএ ইকোনমিক্স চলছে। এক মিনিট। আর্টস। হ্যাঁ, আমার ডাবল মাস্টার ডিগ্রি। বিকম অনার্স কমপ্লিট করেছেন, করে আপনি এমবিএ করেছেন? এমবিএ করেছি, এমবিএ কমপ্লিট হয়েছে, তারপর বিএড করেছি। বিএড করেছেন?
MA করছেন, এখন কমপ্লিট MA করেছেন? না ম্যাম, চলছে। ইকোনমিক্স নিয়ে আপনি মাস্টার্স করছেন? হ্যাঁ চলছে, ব্যাঙ্গালোর থেকে করি। আচ্ছা, ওপেন ইউনিভার্সিটি থেকে করছেন যে কোনো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো। একটা কথা আমি বলবো সন্দীপ, আমি জিজ্ঞাসা করব। প্রথমেই তুমি ছকটা দেখে বললে যে এটা আর্টস নিয়ে পড়াশোনা করার যোগ এবং উচ্চ শিক্ষার যোগ। একদম। ডেফিনেটলি বিকম কমপ্লিট করে MBA করেছে, একটা পোস্ট গ্রাজুয়েশন ওর হয়ে গেছে, মাস্টার্সও হয়ে গেছে, MBA করেছে, তো পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে, এবং এখন আবার বর্তমানে আবারও পোস্ট গ্রাজুয়েশনে রয়েছে, সেটা মানে ইকোনমিক্স নিয়ে করছে। মানে অদ্ভুত ভাবে সেই কিন্তু আলটিমেটলি ওকে আর্টসে আসতে হলো। এবং সবথেকে বড় এটাই কথা যদি ও দেখো, প্রথমে করতো, হ্যাঁ। ধরো বিকম নিয়ে যখন পড়ছিল, ইকোনমিক্সে অনার্স নিয়ে কমপ্লিট করে যদি তখন ও মাস্টার্স করে নিতে পারতো, তাহলে আজকে কি ওর ক্যারিয়ারটা অনেক স্মুথ হতো? না, বিকম মানে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ার থেকে ও যদি লিটারেচার রিলেটেড কোনো সাবজেক্টটা আফটার গ্র্যাজুয়েশন নিত, ধরো 11-12টা হয়তো ওর কমার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স এর সাথে তোমার ম্যাথস নিয়ে কিন্তু কোলে সায়েন্সের ইয়ে পাওয়া যায়, ম্যাথ নিয়ে করলে ওটা এমএসসি হয়ে যেত। ওর ম্যাথ ছিল না বলে ও এমএ করছে। তুমি দেখো মাঝখানে আবার ও বললো বিএড করেছে। মানে তুমি দেখো এমবিএটা তোমার সাবজেক্টটা কি ছিল একটু বলবে আমাকে? MBA মার্কেটিং অ্যান্ড HR। তো তাতে চাকরি পাননি? পেয়েছিলাম ম্যাম, কোভিডে তখন চলছিল বলে কোনো কলেজই ঠিক মতো দিতে পারছিল না। তারপরে আমি একটা স্কুলে শিফট করলাম, সেই স্কুলে বিজনেস স্টাডিজ মানে কমার্স আর ইকোনমিক্স পড়তে দিয়েছিল। কাউন্সিলের রুল অনুযায়ী আমার ইকোনমিক্স এর ডিগ্রি থাকতে হবে, তো আমি করছি, বাট একটা ভালো স্কুল পেলে ভালো হয়। মানে আপনার কি ওই আপাতত চাকরিটাও নেই? না ম্যাম, ওই স্কুলটা শিফট করে গেছে অন্য জায়গায়। বেশ, অনেকগুলোই সমস্যা রয়েছে তোমার চার্টে, তবে একটা জিনিস তোমাকে আমি বলবো, সেটা হচ্ছে তোমার চার্টে তুমি যেটা বললে তুমি টিচিং ওরিয়েন্টেড, একদম 31 এজ, এবং দেখো শিক্ষাটা কিন্তু অনেকটাই আছে, বেশ যথেষ্ট পরিমাণে হায়ার এডুকেশন ওর হয়েছে, বাট কেরিয়ার এখনো পর্যন্ত পেলো না। তোমার চার্ট অনুযায়ী এই বছরের মে মাসের পর থেকে একটা খুব ভালো সময় শুরু হয়েছে, এটা টানা থাকবে নভেম্বর 2029 পর্যন্ত। এই সময়টাতে তুমি যেহেতু টিচিং ওরিয়েন্টেড চাকরির জন্য চেষ্টা করছো, সেই চাকরি পাওয়ার সম্ভাবনা তোমার চার্টে রয়েছে, কিন্তু তোমাকে কিছু জায়গার প্রতিকার করতে হবে। অবস্টাকলস নিশ্চয়ই রয়েছে। একদম একদম, তার জন্যই তো ফিলও করছে। দেখো ওর যেমন রয়েছে, প্রথম হচ্ছে শুক্র এবং কেতু অষ্টম স্থানে একটা বীজযোগ সৃষ্টি করেছে, প্রতিকার করবে। 2 নম্বর শনি ভঙ্গ একটা কালসর্পদোষ রয়েছে। এই শুক্রটা হচ্ছে তোমার দ্বিতীয়পতি নবমপতি, মানে অর্থ দেবে, ক্যারিয়ার দেবে, সে ঘাতক স্থানে কেতুযুক্ত হয়ে বাধা সৃষ্টি করছে, অর্থটাও দিচ্ছে না, ক্যারিয়ারটাও দিচ্ছে না। আর শনি ভঙ্গ, শনির কাজটাই হচ্ছে, শনি যে কোনো কাজ করে ডিলে করে, মানে এমন সময় তোমাকে প্রাপ্তিটা দেবে যখন তোমার আর চাহিদা থাকবে না, ধৈর্যের পরীক্ষা নেবে। সুতরাং এই দুটো জায়গার ইমিডিয়েট প্রতিকার করো, কারণ বারবার আমি একটা কথা বলি, বয়স যত বাড়ে সুযোগ তত কমে। তোমার বয়সটা কিন্তু অলরেডি বেড়ে যাচ্ছে এবং সুযোগ অলরেডি কমে যাচ্ছে। বিবাহিত জীবনে সমস্যার কথা বলেছে। মায়ের স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্য কেমন আছে? মা তো ঠিকঠাক আছে। আর বিয়ে হয়েছে? না তো বিয়ে হয়নি। বেশ, দেরি করেই হবে। কেন মানে এটা এত প্রেডিক্ট করছেন কি করে দেরি করেই হবে? না না, বাবা মায়ের দেরি করে বিয়ে হয়েছে তো তাই। ও আচ্ছা। কিন্তু দেরি করেই হোক আর তাড়াতাড়ি হোক সৌরদীপ, আপনার বিবাহিত জীবন কিন্তু ভালো নয় অ্যাজ পার ইওর হরোস্কোপ। তো যখনই আপনি বিয়ে করবেন তার আগেও কিন্তু ছকের যথাযথ বিচার করে, পূর্ণাঙ্গ বিচার করে, জটক বিচার করে বিয়েটা করবেন, কারণ বিবাহিত জীবনের সমস্যা মানে কিন্তু আপনি সারাটা জীবনে যা যা অ্যাচিভ করেছেন সব ঘেটে যাবে। কারণ যে সমস্ত পুরুষদের বিবাহিত জীবনের সমস্যা দেখবেন তাদের আলটিমেট একটা জিরোতে গিয়ে অবস্থান করছেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনার একটা সময় ভালো শুরু হয়েছে, সেই সময়টাকে পুরো নিজের ফেভারে আনার জন্য আপনি অবশ্যই যোগাযোগ করুন। আর খুব ভালো সময়ের দিকে আমরা যাচ্ছি। গুপ্ত নবরাত্রি এবং রথ একসাথে একটা কম্বাইন্ড এফেক্ট, এবং এর কিন্তু একটা যোগ ভীষণভাবে এফেক্ট করে আমাদের সময়টার পজিটিভিটি কিন্তু এফেক্ট করে। আগামী কাল 12 তারিখ রামপুরহাটে চেম্বার পাবেন সন্দীপের, 13ই জুলাই বালুরঘাট, 17ই জুলাই বাঁকুড়া, 18ই জুলাই হাওড়া, 19শে জুলাই বর্ধমান, 20 জুলাই আগরতলা, 22শে জুলাই অন্ডাল, 23শে জুলাই ব্যারাকপুর, পরবর্তী 24শে জুলাই সিউড়ি, 25শে জুলাই হাজরা, 27শে জুলাই আলিপুরদুয়ার, 28শে জুলাই কোচবিহার, 29শে জুলাই শিলিগুড়ি। পরবর্তী আপনারা অগস্টের 5 তারিখে দুর্গাপুরে পাচ্ছেন, 12ই অগস্ট পাচ্ছেন আসানসোল, এবং 26শে অগস্ট গৌহাটিতে চেম্বার পাচ্ছেন। যোগাযোগ করুন। 4টে ফোন নাম্বার যাচ্ছে, প্রত্যেকটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। যারা যেখানে চেম্বার নেই বা আপনাদের পক্ষে আসা সম্ভব নয়, আপনারা কিন্তু
থ্রু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন এবং অবশ্যই ওভার টেলিফোন কনসালটেশন কিন্তু পেতে পারেন এবং প্রতিদিনই মনে হয় অনলাইন একটা তোমার থাকে। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। দেখুন সময়টাই সব থেকে মূল্যবান, বলবান সময়ের থেকে বলবান আর কিছু সময় পেরিয়ে গেলে কিছু এবং অদ্ভুতভাবে যে আমরা বলি না যে সময়ের একটা এফেক্ট, দেখুন এই যে যখন পূর্ণিমা অমাবস্যায় দেখবেন বানের একটা গল্প তৈরি, অর্থাৎ সংযোগে কিন্তু একটা প্রেশার থাকে। এই যে সামনে তো এই যে ভালো একটা সময়ের দিকে আমরা যাচ্ছি, অর্থাৎ পজিটিভ একটা ভাইবস থাকবে এনভায়রনমেন্টে, ইউনিভার্সের মধ্যে, এই ব্লেসিংসটাকে আমাদের নিতে হবে। একদমই তাই, কারণ আমরা অনেক দিন ধরে খুব একটা ভালো সুযোগ, ভালো তিথির আমরা সন্ধানে ছিলাম। কারণ আমি অমাবস্যা থেকে শুরু হয়ে গেল এবং রথ থেকে কিন্তু পরপর তুমি দেখো এই যে গুপ্ত নবরাত্রির একটা নিজস্ব মাহাত্ম্য রয়েছে, আবার নর্মাল নবরাত্রির একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। তুমি দেখো দুর্গাপুজোর নবরাত্রির যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কিন্তু বাসন্তী পূজার নবরাত্রিতে নেই, একদম দুটো কিন্তু আলাদা। কিন্তু কি বলতো, কিন্তু আমরা একই দেবীর পুজো করছি। হ্যাঁ, এবং নবরাত্রি আমরা যারা করি, আমি বছরে 2টো নবরাত্রি করি, অদ্ভুতভাবে নবরাত্রি কিন্তু একটা অসম্ভব রিচার্জ করায়। একদম, মানে আমার এটা ফিল করতে, আমি নিজে ফিল করি, কারণ আমি কর্মাতে বিশ্বাস করি। যারা কর্মাতে বিশ্বাস করেন তারা ইউনিভার্সের উপরে বিশ্বাস করেন, আর ইউনিভার্সের উপরে বিশ্বাসের সময় তোমার যে চক্রগুলো আছে না, সেগুলো জাগ্রত করে, এক্স্যাক্টলি পজিটিভ করে। এবং তুমি সেখান থেকে দাঁড়িয়ে এই যে গুপ্ত নবরাত্রি আমরা এই আষাঢ়ে যেটা পাবো, এরপরে কিন্তু পাবো মাঘে, মানে অনেকটা দেরি, নেক্সট ইয়ার। তাহলে তার মাঝখানে কি হচ্ছে, আমরা এই গুপ্ত নবরাত্রি প্লাস রথ, মানে যাদের ক্ষেত্রে খুব নেগেটিভ সমস্যা, যেমন বাস্তুতে সমস্যা, কেউ কঠিন আইনি জটিলতায় জড়িয়ে রয়েছেন কিন্তু বেরোতে পারছেন না, আপনি দোষী নন, আপনি দোষী হলে আপনি একজন রেপিস্ট, আপনি একজন মার্ডার করেছেন কাউকে, তাকে কিন্তু আমি প্রতিকার দিয়ে ঠিক করতে পারবো না। আমি বললাম আপনি দোষী নন, কিন্তু আপনার আইনি জটিলতা চলছে, ফেসে গেছেন, বা জমি জায়গা নিয়ে সমস্যা চলছে অনেক দিন ধরে, এই ধরনের লিটিগেশন যাদের চলছে, যাদের পারিবারিক সমস্যা চলছে, যাদের বাস্তুগত সমস্যা চলছে, তারা এই গুপ্ত নবরাত্রিতে কাজ করুন, দারুণ কাজ পাবেন। যারা চাকরি চাইছেন, যারা ব্যবসা করতে চাইছেন, ব্যবসার উন্নতি চাইছেন, অর্থের উন্নতি চাইছেন, নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন জমি, নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, বিয়ের জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু রথে কাজ করান, দারুণ কাজ পাবেন। কেউ আছেন দেখবে রথের দিন আমরা বাড়িতে গাছ পুঁতি, অনেক রকম গাছ, এবং এই গাছটা নিয়ে আসছি, কোন গাছ পোতা, বাড়িতে কিন্তু গাছ পোতার একটা ব্যাপার থাকে, রথের দিন গাছ পুঁতবো। আমাদের ছেলেবেলাতে যেমন মাটি খুঁড়বো না, আর রথের দিন গাছ পুঁততেই হবে। আমাদের ছেলেবেলাতে আমার ঠাকুমা রথের দিন আমাদের সবার চুল একটুখানি কেটে ওই গাছের গোড়াতে পুঁতে দেওয়ার একটা গল্প করতেন। আমি জানি না কেন এই সিস্টেমগুলো আমাদের ছোটবেলা থেকে দেখে বুঝতো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি বজবজ থেকে বলছিলাম। আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। আপনার মেয়ের নাম অর্পিতা? অর্পিতা। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? বজবজ থেকে। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। কেউ এসেছিল আপনার জানাশুনো? না 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 না, আমার খুব ভালো লাগে ফ্যানের অনুষ্ঠান, চেষ্টা করছি অনেকদিন থেকে, আজকে পেলাম। ডেট অফ বার্থ বলুন মেয়ের। 10 মার্চ 2001। 8ই মার্চ 2001? না না 10ই মার্চ। হ্যাঁ বাংলায় বলুন, সুবিধা হবে বুঝতে আমাদের। 10ই মার্চ 2001। সময়? 2001। সময় বিকাল, আমার সময়টা ঠিক জানা নেই। বিকাল। হ্যাঁ বিকেল বললে তো হবে না দিদি, টাইমটা মোটামুটি 3টে থেকে 4টে বা 4টে থেকে 5টা, এরকম কিছু জানা আছে? 4:30 থেকে 5:30 এরকম টাইম। না না, মানে আপনি কি এটা শিওর? না হলে তো আমি প্রেডিকশনটাই ভুল হয়ে যাবে। শিওর না, কিন্তু বিকাল এই পর্যন্ত। না তাহলে চেম্বারে যোগাযোগ। 4টে পরে। না না, বিষয়টা 4টের পর থেকে রাত্রি 12টাও হয়, কিন্তু 4টের পর 5টা, 4:30 থেকে 5:30 এরকম সময়। এটা শিওর না। চেম্বার। অ্যাকচুয়ালি কি বলুন তো, ধন্যবাদ, সঙ্গে থাকুন। এখানে না ওদের কাছে কিন্তু একটা মানুষকে দেখা, ধরুন আমার প্রেডিকশন যদি করেন, আমাকে সামনে থেকে দেখছেন, আমার হাত দেখছেন, আমার জেস্টার পশ্চার দেখছেন, এবং আমি ভুল সময় বললে সেই সময়টাকে রেকটিফাই করা যায়। কেন ওই তোমার মুহূর্তের একটা গণনা থাকে, হোরা। কিন্তু যখন আপনি দূরে টেলিভিশনের পর্দায় থেকে আপনি বলছেন, আপনার শুধুমাত্র আওয়াজটা শোনা যাচ্ছে মায়ের, এবং মা বলছেন ভুল সময়টা ঠিক মতো বলতে পারছেন না। এখানে প্রেডিকশন অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, কারণ ওরা তো ম্যাজিশিয়ান নয়, ওরা হচ্ছেন জ্যোতিষী, ক্যালকুলেশন করেন। এবং জ্যোতিষী কিন্তু ঈশ্বর নন, জ্যোতিষী ম্যাজিশিয়ানও নন। জ্যোতিষী এমন একটা পেশা তারা বেছে নিয়েছেন, যে পেশার মধ্যে অঙ্কের উপরে নির্ভর করে তারা কিন্তু মানুষের জীবন সম্পর্কে প্রেডিক্ট করেন, এবং যার অঙ্ক করার
ক্ষুরোধার বুদ্ধি বেশি, তার প্রেডিকশন তত বেশি নিখুঁত হয়। আজকে সন্দীপ বহু বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে, বহু বছর ধরে। ওর কেরিয়ার শুরু করেছে যখন, তারপর থেকে ও সিটিভিএনের সঙ্গে যুক্ত। আজকে দীর্ঘদিন ধরে, আমি তো বললাম চোখের সামনে আমি বড় হতে দেখেছি। 15 বছর হলো, 15 বছর হলে, এই বছর হলো 15 ইয়ার্স হয়ে যাবে। তো বুঝতেই পারছেন একটা মানুষ 15 বছর ধরে একটা পেশার সঙ্গে যুক্ত এবং বহু মানুষকে উপকার দিয়েছেন, বহু মানুষ ওর কাছে এসেছেন, জীবন তারা গড়ে নিতে পেরেছেন। আর জ্যোতিষীর কাছে কিন্তু এই খানিকটা ওই গুরু শিষ্য পরম্পরার মতো বেঁধে থাকতে হয়, তাই নয় কি? একদমই তাই, একদমই তাই। 15 বছর ধরে তো অনেকেও যুক্ত রয়েছেন এখন আমাদের সাথে, আমার সাথে রয়েছেন। এবং সব থেকে বড় ব্যাপারটা যেটা তুমি বললে, সত্যি কথাই, জন্ম সময় তারিখ স্থান না হলে তাড়াতাড়ি চটজলদি বিচার করা যাবে না। ওটা একটা আয়নার মতন, যদি এই ডেটাটা আমরা ঠিকঠাক পাই, আয়নার মতন আপনার সবকিছু সামনে চলে আসে। এই যে তুমি প্রথম সৌরদীপ, তাকে তুমি পুরো বলে দিলে যে তার এডুকেশন থাকবে কিন্তু ক্যারিয়ার থাকবে না, বিবাহিত জীবন থাকবে না। তুমি দেখো কত কিছু এডুকেশন করেছে, একটা এমবিএ করা ছেলে এবং মার্কেটিং ফিনান্সের উপরে, তার সাথে ওর চাকরি, বসে থাকার কথাই নয়। এবং তারপরেও যদি মনে করতো, ধর ও কি করলো, বিএড করে নিল, বিএড করে নিয়ে একটা এমবিএ করা ছেলে কেন বিএড করবে? তার মানে কিন্তু গ্রহ ওকে তখন থেকেই নিয়ে যাচ্ছে, পরিচালিত করছে। অ্যাট লাস্ট গিয়েও কিন্তু আর্টসে ট্রান্সফার হলো। ও তো সায়েন্স নিয়ে, ও তো ম্যাথ নিয়ে এমএসসি করতে পারতো ইকোনমিক্সের উপরে। তুমি কি বললে, তুমি তো শুরুতেই বলে এটা আর্টসের, সুতরাং বুঝতেই পারছেন ডেট অফ বার্থটা কতটা জরুরি। তুমি এবার বলো, রথের আগে তোমাকে আমরা আর পাচ্ছি না, তো রথের দিন আমি গাছ পোতার কথা হচ্ছিল না, রথের দিন কি করব আর কি করব না? একদম, রথের দিনকে প্রথমত হচ্ছে যে তুলসী গাছ দেওয়া দরকার ভীষণভাবে, মানে পোতা দরকার বাড়িতে। আর যাদের বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন, মানে মূর্তি রয়েছে বা ছবি রয়েছে, যাদের বাড়িতে গোপাল রয়েছে, যাদের বাড়িতে কৃষ্ণ রয়েছে, তারা কি করবেন, 108 নিখুঁত তুলসী পাতা, ফুটো করবেন না, জাস্ট ওই ডগায় ডগায় বেঁধে বেঁধে একটা মালা তৈরি করতে হবে। যদি 108টা না পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট 54টা, এইটা বেঁধে তাদের গলায় পরান। এবং পড়ার সময় নিজের একটা মনের প্রার্থনা করুন। রথের সময় তুমি তোমার বাড়ির ঠাকুরের আসনে পিতলের কোনো বাটি নিতে পারো, তার মধ্যে তোমার নিজের হিসেব অনুযায়ী চাল, শুকনো হলুদ এবং 1 টাকার কয়েন, কাঁচা কয়েন দিয়ে তুমি তোমার মনের প্রার্থনা করে হলুদ কাপড় দিয়ে ঢেকে রেখে দেবে। উল্টো রথের হলুদ কাপড় দিয়ে ঢেকে রেখে দেবে। উল্টো রথের দিনকে সেই চালের বাটিটাকে তুলে নিতে হবে, উল্টো রথের তিথিটা, মানে ঠাকুরকে পুজো দেওয়ার পর। এবং যে কোনো স্থানীয় মন্দিরে, যে কোনো মন্দির, সেটা কালী মন্দির হতে পারে, শিব মন্দির হতে পারে, মন্দির যেখানে প্রতিনিয়ত ভোগ রান্না হয়, সেখানে রান্নার জন্য দিয়ে দিতে হবে, কিংবা কোনো ভিক্ষুককে দান করে ফেলতে হবে। অদ্ভুতভাবে আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে। মানে ঠাকুর এখানে একটুতে এতটা সন্তুষ্ট হন, রথের দড়ি টানা বা ছোঁয়া বা রথ দেখাতেই আপনি অনেক পুণ্য অর্জন করতে পারছেন। রথ যেখানে টানা হচ্ছে, যেখান দিয়ে রথ যাবে, আপনি সেই জায়গাতে যদি একদম সোজা হয়ে শুয়ে তাকে প্রণাম করতে পারেন, যেটাকে আমরা ষষ্ঠাঙ্গে প্রণাম বলি, তাতে আপনি অনেক পাপ আপনার ধুয়ে যাচ্ছে। রথ হচ্ছে ভীষণ পজিটিভ জায়গা। আর গুপ্ত নবরাত্রি হচ্ছে আরেকটা জাগ্রত সময়, যেটা হচ্ছে আমি যেটা বললাম যে আমার শনি এবং কেতু ভীষণভাবে ডিস্টার্ব, আমার শুক্র মঙ্গল ভীষণভাবে ডিস্টার্ব, আমার জীবনে আপনি বুঝতে পারছেন আপনার বিবাহিত জীবনে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার আসছে, সেটা আপনার হতে পারে, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের, পার্টনারের আসতে পারে। আপনার জীবনে প্রচণ্ড গোপন শত্রুতা আসছে, নারীদের দ্বারা শত্রুতা আসছে, পুরুষদের দ্বারা শত্রুতা আসছে, বিভিন্ন রকম জটিলতায় ফেসে যাচ্ছেন পলিটিক্যালি, আইনত। এই জায়গাগুলো থেকে বেরোতে, কঠিনভাবে বেরোতে গেলে আপনার এই সময়টা কাজে লাগানো দরকার। যে স্টুডেন্টরা ভীষণ অলস, যে স্টুডেন্টরা একেবারেই বাবা মার সাথে মিশতে পারছে না, ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, সেটা মোবাইলের নেশাও হতে পারে, সে তার নিজস্ব ফোকাস থেকে সরে যাচ্ছে, তারা এই সময় প্রতিবিধান করুন। গ্রহের যদি পাওয়ার থাকে, গ্রহের পজিশন যদি ঠিকঠাক থাকে, এবং তাহলে এই নেগেটিভ দোষগুলো কাটানো যায় এবং আপনার সন্তানকে ফিরিয়ে আনা সম্ভব। আমি একটু জানিয়ে দেবো ফোন নাম্বার 9932337820, 9851815653, 8900394947 এবং 8798356920। 4টে ফোন নাম্বারই কিন্তু উইথ হোয়াটসঅ্যাপ, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আর চেম্বারে যোগাযোগ করতে পারেন। আগামীকাল রামপুরহাট, 13 তারিখ বালুরঘাট, 17 তারিখ বাঁকুড়া, 18 তারিখ হাওড়া, 19 তারিখ বর্ধমান, 20 তারিখ আগরতলা, 22 তারিখ অন্ডাল, 23 তারিখ ব্যারাকপুর এবং 24 তারিখ সিউড়ি, 25 তারিখ হাজরা, 27 তারিখ আলিপুরদুয়ার, 28 তারিখ কোচবিহার, 29 তারিখ শিলিগুড়ি চেম্বার রয়েছে। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, আবার সামনের শনিবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে সন্দীপ, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।